আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিজিজ। সেই ডিজিজের নাম হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়ে আসছি ফার্স্ট ইয়ারে। তো তখন শুধুমাত্র আমরা পড়ে আসছি প্যাথোফিজিওলজি বা এখানে কী ঘটে। একটু রিক্যাপিচুলেট করে নেওয়া দরকার যে এখানে আসলে কী ঘটতেছে বা কেন হয় এই ডিজিজটা। পার্কিনসন ডিজিজটা হচ্ছে কি একটা নার্ভাস সিস্টেমের প্রোগ্রেসিভ ডিজিজ, যেটা যখন বয়স্ক মানুষদের ক্ষেত্রে, যাদের বয়স হচ্ছে মোটামুটি 50 থেকে 60 এই বয়সে গিয়ে তখন নিউরাল ডিজেনারেশন ঘটে। আর যখন নিউরাল ডিজেনারেশন ঘটলে তখন ডোপামিন লেভেল কমে যায়। আর ডোপামিন লেভেল কমে গেলে তাদের মধ্যে কিছু সাইন সিমটম দেখা যায়। সেই সাইন সিমটমের মধ্যে একটা হচ্ছে ট্রেমর ডেভেলপ করে। দেন হচ্ছে এখানে এই ট্রেমরটা কখন হয় সেটা হচ্ছে রেস্টিং ট্রেমর, মানে যখন সে রেস্টিং অবস্থায় থাকে তখন এই ট্রেমরটা হয়ে থাকে, এটাকে বলা থাকে রেস্টিং ট্রেমর। এবং ওইখানে একটা মুভমেন্ট হয়, সেই মুভমেন্ট হচ্ছে পিল রুনিং মুভমেন্ট, মানে পিল রুনিং তাসবি গোটা গুনার মতো যে মুভমেন্ট সেটাকে বলা থাকে পিল রুনিং মুভমেন্ট। দেন সেকেন্ড যে সিমটমটা ডেভেলপ করে সেটা হচ্ছে মাসেল রিজিডিটি, মাসেলটা শক্ত হয়ে যাওয়া, রিজিডিটি। থার্ড যে সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে ব্রেডিকাইনেশিয়া। সেই ব্রেডিকাইনেশিয়াতে কী ঘটতেছে? ব্রেডিকাইনেশিয়াতে ঘটতেছে হচ্ছে যে তার কোনো একটা মুভমেন্ট শুরু করতে অনেক বেশি দেরি হয়, যে দেখো এই বয়স্ক লোকটার ক্ষেত্রে তার হাতগুলা কেমন হয়ে আছে বা একটু কুজু হয়ে আছে, তার হাঁটবে হচ্ছে পার্কিনসনিয়ান হাঁটাটা একটু ভিন্ন ধরনের হাঁটা। তো ওভারঅল এই তিনটা সিমটম দেখা যায়। একটা হচ্ছে ট্রেমর, সেটা রেস্টিং অবস্থা দেখা যায়, যখন কোনো কাজ শুরু করে তখন আর সমস্যা হয় না। তার মাসেল রিজিডিটি দেখা যায়, এবং একটা হচ্ছে ব্রাডিকাইনেশিয়া ডেভেলপ করে। এই মাসেল রিজিডিটি আবার দুই ধরনের, একটা হচ্ছে কি আমাদের কগওয়াল রিজিডিটি, আর একটা হচ্ছে লেড পাইপ রিজিডিটি। একটা হচ্ছে কগওয়েল একটা হচ্ছে লেড পাইপ। এই কগওয়েলটা ইনভলভ করে আপার এক্সট্রিমিটি, এটা হচ্ছে আপার এক্সট্রিমিটি কগওয়েল হয়, আর লোয়ার এক্সট্রিমিটি হচ্ছে লেড পাইপ রিজিডিটি। তারপর চলে আসছে এটা কখন ঘটে, কেন ঘটে। এটা আমি একটু আগেই বলে আসছি যে এটাতে কী ঘটতেছে। এটা মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন ডিজেনারেশন ঘটে তখন এই সমস্যাটা ঘটে। এবং যখন 20 থেকে 40% ডোপামিনার্জিক নিউরন নষ্ট হয় তখন সাইন সিমটম ডেভেলপ করে। আর যখন হচ্ছে তার 40 থেকে 70% নষ্ট হয় তখন সিভিয়ার সাইন সিমটম ডেভেলপ করে। তো এটা আস্তে আস্তে ডেভেলপ করে মোটামুটি 2 থেকে 5 বছর সময় লেগে যায়। আর এটা মূলত হচ্ছে আমাদের মোটর মাসেল যেগুলো আছে, মোটর নিউরাল ডিজিজ, হ্যাঁ, এই মাসেলগুলোকে মূলত ইনভলভ করে থাকে। এটা যেহেতু ব্রেনকে ইনভলভ করতেছে, ব্রেনের এই সমস্যাগুলোর পাশাপাশি আরও কী সমস্যা দেখা দিতে পারে, যেমন হচ্ছে ডিমেনশিয়া হইতে পারে, হ্যাঁ, ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া, এবং হচ্ছে অ্যামনেশিয়া। এই দুইটা সমস্যাই তার ক্ষেত্রে দেখা দিতে পারে। এখন চলে আসা যাক হচ্ছে কজের ক্ষেত্রে। আরও কিছু কজ আছে, সেই কজগুলো হচ্ছে কি, কজ যদি আমরা বলি, কজের ক্ষেত্রে একটু ছোটো করে নেই। কজের ক্ষেত্রে হচ্ছে এজ রিলেটেড, বয়স হওয়ার সাথে সাথে সেটা বাড়তেছে, এজ রিলেটেড ডিজেনারেশন, ভাইরাল ডিজিজের কারণে হতে পারে, ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, আবার হচ্ছে ব্রেনে যদি কোনো টিউমার হয় টিউমারের কারণে হতে পারে, দেন কিছু কিছু ড্রাগের কারণে হতে পারে। সেই ড্রাগগুলো এই মুহূর্তে যদিও বুঝবো না আমরা, তারপরে আমরা আস্তে আস্তে পরবর্তী অবস্থায় বুঝতে পারবো। যেমন অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো আছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্ষেত্রে এই সাইড ইফেক্ট হিসাবে পার্কিনসন ডেভেলপ করতে পারে। আলফা মিথাইল ডোপার ক্ষেত্রে ডেভেলপ করতে পারে, আলফা মিথাইল ডোপা। এবং অ্যান্টি ইপিলেকটিক ড্রাগ, খিচুনির জন্য যে ড্রাগগুলো ইউজ করা হয়ে থাকে সেই ড্রাগগুলোর সাইড ইফেক্ট হিসাবে ইপিলেকটিক ড্রাগ ক্ষেত্রে পার্কিনসন ডিজিজ ডেভেলপ করতে পারে। তারপর চলে আসা যাক প্যাথোফিজিওলজিতে। সেই প্যাথোফিজিওলজিতে আমরা বলছিলাম যে ডোপামিন লেভেল যখন কমে যায়, ডোপামিন লেভেল কমে গেলে এই সাইন সিমটম ডেভেলপ করে। সেই প্যাথোফিজিওলজি বোঝার আগে আমাদের জানতে হবে ডোপামিনার্জিক পাথওয়ে সম্পর্কে। আমাদের দেহে 5 ধরনের ডোপামিনার্জিক পাথওয়ে আছে। সেই ডোপামিন পাথওয়ে 5 ধরনের মধ্যে হচ্ছে কি, মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, দেন হচ্ছে নিগ্রোস্টিয়েটাল পাথওয়ে, টিউবারো ইনফেন্ডিবুলার পাথওয়ে, মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, নিগ্রোস্টিয়েটাল পাথওয়ে, টিউবারো ইনফেন্ডিবুলার পাথওয়ে। তাছাড়া আছে হচ্ছে ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে এবং মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে।
এই পাথওয়েগুলোর মধ্যে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো নিগ্রোস্টেটাল পাথওয়ে, মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে এবং হচ্ছে টিউবেরো ইনফেন্ডিবুলার পাথওয়ে। এখন দেখা যাক এইখানে যে নিগ্রোস্টেটাল পাথওয়েটা সম্পর্কে আগে জানি। নিগ্রোস্টেটাল পাথওয়েটা শুরু হয় আমাদের সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে, শেষ হয় কর্পাস স্ট্রিয়েটামে। এখানে ডোপামিন রিলিজ হয় এবং এটার ফাংশন হচ্ছে মূলত আমাদের যে মোটর কন্ট্রোল বা মাসেল মুভমেন্ট যেটা আছে বা মুভমেন্ট রিলেটেড যে ব্যাপারগুলো আছে সবগুলো নিয়ন্ত্রণ করে কি নিগ্রোস্টেটাল পাথওয়ে। এখন যদি কোনো কারণে এই পাথওয়েতে সমস্যা হয় তাহলে কিছু সমস্যা হবে, সমস্যা হবে হচ্ছে মুভমেন্টের ক্ষেত্রে। সো এই পাথওয়েতে যদি ডোপামিন কমে যায়, হ্যাঁ এই পাথওয়েতে যদি ডোপামিন কমে যায়, ডোপামিন কমে গেলে আমাদের আজকে যে ডিজিজটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পার্কিনসন ডেভেলপ করে। যখন নিগ্রোস্টেটাল পাথওয়েতে ডোপামিন কমে যায় তখনই হচ্ছে পার্কিনসন ডেভেলপ করে। তাছাড়া আরও পাথওয়ের মধ্যে কী কী আছে? মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে। এই মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে দুইটা একত্রে আমাদের বিহেভিয়ার কন্ট্রোল করে থাকে। হ্যাঁ আমাদের বিহেভিয়ার রিলেটেড যে ব্যাপারগুলো, অ্যাংজাইটি, রিওয়ার্ড, হ্যাঁ ভালো লাগা কাজ করা, মন্দ লাগা কাজ করা, বা আমরা যে পড়াশোনা বাদ দিয়ে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করি, ফেসবুকিং করি, এইটা ভালো লাগার যে ব্যাপারটা ডোপামিন, হ্যাঁ ডোপামিন হিট খাওয়া যেটাকে বলা হয়, সেটা নির্ভর করে কোথায়? মেসোলিম্বিক এবং মেসোকর্টিক্যাল পাথওয়ে। যখন এই মেসোলিম্বিক বা মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডোপামিন লেভেল বেড়ে যায়, নিগ্রোস্টেটালতে হচ্ছে ডোপামিন কমে গেলে, আর এখানে হচ্ছে ডোপামিন বেড়ে গেলে তার সাইকোসিস ডেভেলপ করে। সাইকোসিস মানে হচ্ছে পাগলামি আচরণ, যেটা এই যে যখন লিম্বিক ডোপামিনটা এলিভেট হলে কি সাইন সিমটম, পজিটিভ সাইন সিমটম যেমন হ্যালুসিনেশন, ডিলিউশন, হ্যাঁ এইগুলো ডেভেলপ করে। আর যখন মেসোকর্টিক্যাল পাথওয়েতে হয় তখন হচ্ছে নেগেটিভ সাইন সিমটম বা কগনিটিভ ফাংশনটা নষ্ট হয়ে যায়। তাছাড়া আরেকটা পাথওয়ে আছে হচ্ছে টিউবেরো ইনফেন্ডিবুলার পাথওয়ে। সেই টিউবেরো ইনফেন্ডিবুলার পাথওয়েটা মূলত পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোলাকটিন সিক্রেশন, পিটুইটারি গ্ল্যান্ড থেকে সেটা হচ্ছে পিটুইটারি থেকে প্রোলাকটিন সিক্রেশন থেকে কন্ট্রোল করে। যখন এই টিউবেরো ইনফেন্ডিবুলার পাথওয়েতে ডোপামিন কমে যায়, ডোপামিন কমে গেলে তাহলে কি বেড়ে যাবে? প্রোলাকটিনের উপর যে রেগুলেটরি পাওয়ার ছিল সেটা কমে যাবে। তাহলে কি প্রোলাকটিন তখন বেড়ে যাবে। আর যদি প্রোলাকটিন বেড়ে গেলে মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়। মেলের ক্ষেত্রে তখন যে সমস্যা হতে পারে, প্রোলাকটিন বাড়লে যদি মেলের ক্ষেত্রে হয় গাইনেকোমেশিয়া এবং ফিমেলের ক্ষেত্রে হয়ে থাকে গ্যালাক্টোরিয়া এবং লস অফ লিবিডো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন এই ডোপামিনার্জিক পাথওয়ে সম্পর্কে জানলাম। এটার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কোনটা? একটা হচ্ছে নিগ্রোস্টেটাল পাথওয়ে, মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, টিউবেরো ইনফেন্ডিবুলার পাথওয়ে। নিগ্রোস্টেটাল পাথওয়েটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, কারণ এখান থেকে ডোপামিনার্জিক নিউরনের যে ডিসফাংশন ঘটে সেটার জন্য পার্কিনসন ডিজিজটা ডেভেলপ করতেছে। আর মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, এইটা আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ যখন পড়বো তখন সেখানে জানতে পারবো। এখন চলে আসা যাক মেইন প্যাথোফিজিওলজিতে। এই যে নিগ্রোস্টেটাল পাথওয়েতে ডোপামিন কমে যাওয়া, এটা মূলত থাকে কোথায়? বেজাল গ্যাংলিয়াতে। সেই বেজাল গ্যাংলিয়াতে থাকে বলে এটাকে আরেকটা নামে ডাকা হয়ে থাকে বেজাল গ্যাংলিয়া ডিজিজ। কী বলা হয়ে থাকে? বেজাল গ্যাংলিয়া ডিজিজ। আমরা যদি বেজাল গ্যাংলিয়া ছবিটা দেখি, কি হচ্ছে? ডোপামিনার্জিক নিউরনগুলো শুরু হচ্ছে সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে। এটা শুরু হচ্ছে সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে, শেষ হচ্ছে কোথায়? কর্পাস স্ট্রিয়েটামে গিয়ে শেষ হচ্ছে। এই জায়গায় ডোপামিন রিলিজ হয়। সেই ডোপামিনটা কর্পাস স্ট্রিয়েটামে দুইটা কাজ করে। একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন যেটা আছে, এই অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটিটাকে নিয়ন্ত্রণ করে, যে অ্যাসিটাইলকোলিনটাকে সে ইনহিবিট করে। আর গাভার্জিক যে পাথওয়ে আছে সেই গাভার্জিক পাথওয়েটাকে সে স্টিমুলেট করে, গাভা রিলিজ করে। আর গাভাটা হচ্ছে ইনহিবিটরি নিউরন। গাভাটা কি? গাভাটা থ্যালামাসে যায়, থ্যালামাস থেকে কোথায় যায়? কর্টেক্সে। সো কর্টেক্সে যখন এক্সাইটেটরি কোনো কিছু আসে সেটাকে ইনহিবিট করতে পারে গাভাটা হচ্ছে ইনহিবিটরি। তো ওইখানে কামনেস তৈরি হয়। যদি কোনো কারণে এই বেজাল গ্যাংলিয়াতে ডোপামিনটা কমে যায়, নর্মালি ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিন সমান থাকে, যদি কোনো কারণে ডোপামিন কমে গেলে তখন কি বেড়ে যাবে? ডোপামিন কমে গেলে তখন বেড়ে যাবে হচ্ছে অ্যাসিটাইলকোলিন। হ্যাঁ, অ্যাসিটাইলকোলিন যদি বেড়ে গেলে এইটার জন্যই হচ্ছে আমাদের ট্রেমর ডেভেলপ করে। অ্যাসিটাইলকোলিন বেড়ে যাওয়ার কারণেই হচ্ছে ট্রেমর ডেভেলপ করে। দেন এইখানে ডোপামিন কমে গেলে তাহলে কী হবে? এই যে গাভার স্টিমুলেটরি যে ইফেক্টটা,
সে গাভার লেভেলও কমে যাবে। আর যদি গাভার লেভেল কমে যায় তাহলে ইনহিবিটরি এফেক্ট কমে যাবে। ইনহিবিটরি এফেক্ট কমে গেলে আলটিমেটলি থ্যালামাস এবং কর্টেক্সের মধ্যে তখন এক্সাইটেশন বাড়বে। এই এক্সাইটেশন বাড়ার কারণে কী হচ্ছে, মাসেল রিজিডিটি ডেভেলপ করতেছে এবং হচ্ছে যে আদার সাইন সিনড্রোম সেগুলো ডেভেলপ করতেছে। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের প্যাথোফিজিওলজি। আবার একটু ওভারভিউ করে নাও। সেটা হচ্ছে সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে শুরু হয়, ডোপামিনটা রিলিজ হয় কর্পাস স্ট্রেটামে, সেটা ইনহিবিটরি ইফেক্ট হচ্ছে অ্যাসিটাইলকোলিনের উপর। আবার স্টিমুলেটরি এফেক্ট হচ্ছে গাবার্জিকের উপর। যদি কোনো কারণে ডোপামিন কমে যায় তাহলে অ্যাসিটাইলকোলিন বেড়ে যাবে, আর অ্যাসিটাইলকোলিন বেড়ে যাওয়ার কারণে কী হয়ে থাকে, ট্রেমর হয়। আর ডোপামিন কমে গেলে গাবাও কমে যায়, গাবা কমে গেলে ইনহিবিটরি ইফেক্ট কমে যায়, তখন হচ্ছে এক্সাইটেটরি ইফেক্টটা বেড়ে যায়। আর এই জন্যই হচ্ছে আমাদের মাসেল রিজিডিটি ডেভেলপ করে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এইটুকু বুঝলাম। এইটুকু বোঝার পর এখন আসা যাক হচ্ছে তাহলে ডিজিজটা বুঝলাম, তো ডিজিজটা কী করতে হবে, মডিফাই করতে হবে, বা আমাদের ফার্মাকোলজির যে আলোচনা এখানে কী কী ড্রাগ ইউজ করার মাধ্যমে আমরা সেই সমস্যাটাকে সমাধান করতে পারি সেটা জানতে হবে। তাহলে যে সমস্যাটা অ্যারাইজ করতে, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে দেখো ডোপামিন কমে যাচ্ছে, তাহলে আমরা কী করতে হবে, ডোপামিনটাকে বাড়াতে হবে। যেহেতু ডোপামিন কমে যাচ্ছে তাহলে কী করতে হবে, ডোপামিন বাড়াতে হবে। আবার আরেকটা কাজ কী করতে পারি, অ্যাসিটাইলকোলিন যেহেতু বাড়তেছে তাহলে অ্যাসিটাইলকোলিন কী করতে হবে, কমাতে হবে। অ্যাসিটাইলকোলিন কমাতে হবে, নয়তো হচ্ছে ডোপামিন বাড়াতে হবে। এটাই হচ্ছে আমাদের ফার্মাকোথেরাপি বা আমাদের টার্গেট ফার্মাকোলজি। সো ডোপামিন কীভাবে বাড়ানো যেতে পারে এবং অ্যাসিটাইলকোলিন কীভাবে কমানো যেতে পারে সেটা আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। যখন এই ডোপামিন বাড়ানোর জন্য কী ইউজ করতে পারি, ডোপামিন প্রিকারসর যে কিছু ড্রাগ আছে সেগুলো ইউজ করতে পারি, বা ডোপামিনার্জিক পাথওয়েতে কাজ করে ড্রাগস এফেক্টিং ডোপামিনার্জিক সিস্টেম, আর একটা হচ্ছে ড্রাগ এফেক্টিং কোলিনার্জিক সিস্টেম। ডোপামিন সিস্টেমে কাজ করার মধ্যে আমরা ডিরেক্টলি ডোপামিনকে ব্যবহার করতে পারি না। কারণ ডোপামিনে কেন ব্যবহার করতে পারি না, ডোপামিনটা হচ্ছে ডোপামিন তোমরা ইতিমধ্যেই জানো, ডোপামিন হচ্ছে পোলার যৌগ। পোলার যৌগ হওয়ার কারণে সেটা কী করতে পারে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তো ডোপামিন সরাসরি আমরা তাই ইউজ করতে পারি না। আমরা তাই কি ইউজ করি, ডোপামিন প্রিকারসর। ডোপামিন প্রিকারসর হিসেবে কোনটা ইউজ করা হয়ে থাকে, লেভোডোপা। কি ইউজ করা হয়ে থাকে, লেভোডোপা ইউজ করা হয়ে থাকে। তাছাড়া আরও কী কী ইউজ করতে পারি, এটা হচ্ছে ডোপামিনার্জিক অ্যাগনিস্ট, যে ব্রোমোক্রিপ্টিন, রুপিন, ইবল ইউজ করতে পারি, প্রাইমিপ্যাক্সোল ইউজ করতে পারি। আবার হচ্ছে আমরা কি ইউজ করতে পারি, যে এটা সিনথেসিস এবং রিলিজ বাড়ানোর জন্য অ্যামান্টেডিন, সিনথেসিস এবং রিলিজ বাড়ানোর জন্য কি ইউজ করতে পারি, অ্যামান্টেডিন। আমরা জানি ডোপামিন বা আমাদের যে সিম্প্যাথেটিক ডিসচার্জ নিউরোট্রান্সমিটারগুলো সেগুলোকে মেটাবলিজমের জন্য দরকার হয়ে থাকে মোনো অ্যামাইন ট্রান্সফারেজ এনজাইম এবং হচ্ছে ক্যাটাকলো মিথাইল ট্রান্সফারেজ, মানে COMT, আর হচ্ছে মাউ। সো মাউয়ের আবার দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে মাউ এ, মাউ বি। মাউ বিটা মূলত মেটাবলিজম করে থাকে কাকে, ডোপামিনকে, আর মাউ এ হচ্ছে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিনকে। তো আমরা এই এনজাইমগুলোকে যদি ইনহিবিট করতে পারি তাহলে কী হবে, আলটিমেটলি ডোপামিনের লেভেল বেড়ে যাবে। এই এনজাইমগুলোকে ইনহিবিট করার জন্য ডোপামিনের লেভেল বেড়ে যাবে, কারণ মেটাবলিজম কম হবে, মেটাবলিজম কম হলে ডোপামিন লেভেল বাড়বে, আর ডোপামিন লেভেল বাড়লেই আমাদের যে ফার্মাকোথেরাপি সেটা কাজে লাগবে। দেন চলে আসে দেখা হচ্ছে ড্রাগ এফেক্টিং কোলিনার্জিক সিস্টেম। কোলিনার্জিক সিস্টেম আমরা বলে আসছিলাম অ্যাসিটাইলকোলিন বাড়ার কারণে সমস্যা হচ্ছে, তাই কী করতে হবে, অ্যাসিটাইলকোলিন যেন কমে যায় সে ব্যবস্থা করতে হবে। অ্যাসিটাইলকোলিন কমার জন্য আমরা কী ইউজ করবি, আমরা হচ্ছে অ্যান্টিমাস্কিনিক ড্রাগ হিসাবে কি ইউজ করে থাকি, প্রোসাইক্লিডিন, বাইপেরিডিন। প্রোসাইক্লিডিন, বাইপেরিডিন এগুলো আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা অ্যান্টি পার্কিনসন ড্রাগকে মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডোপামিনার্জিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে, আর একটা হচ্ছে কোলিনার্জিক সিস্টেমকে ইনহিবিট করে। ডোপামিনার্জিককে আবার চার ভাগে ভাগ করা যায়, ডোপামিন প্রিকারসর হিসেবে লেভোডোপা ইউজ করি, দেন হচ্ছে ডোপামিনার্জিক অ্যাগনিস্ট হিসেবে ব্রোমোক্রিপ্টিন, রুপিনিভেল ইউজ করতে পারি, প্রাইমিপ্যাক্সোল ইউজ করতে পারি, আর যে এনজাইমগুলোকে ইনহিবিট করার জন্য মাউ ইনহিবিটর, কমটি ইনহিবিটর ইউজ করতে পারি। রিলিজ বাড়ানোর জন্য আমরা অ্যামান্টেডিন ইউজ করে থাকি। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, যে পেরিফেরাল কনভার্সন ঘটে, কখনো কখনো ডোপামিনের পেরিফেরাল কনভার্সন ঘটে, সেটার জন্য আমরা কার্ভিডোপা ইউজ করি, যে পেরিফেরাল ডিকার্বক্সিল এনজাইম ইনহিবিটরের জন্য কার্ভিডোপা ইউজ করি, সেটা আমরা বিস্তারিত সামনে জানবো। ওকে, তাহলে আমরা ফার্মাকোথেরাপি এবং ফার্মাকোলজি মেইন ড্রাগ ক্লাসিফিকেশনগুলো জানলাম। এখন চলে আসা যাক ইন্ডিভিজুয়াল ড্রাগ নিয়ে আলোচনায়। সেই ইন্ডিভিজুয়াল নিয়ে ড্রাগ নিয়ে আলোচনায় আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেভোডোপা। আমরা ডোপামিন কেন ইউজ করি না, একটু আগে বলে আসছি যে ডোপামিনটা পোলার যৌগ, পোলার হওয়ার কারণে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তাই হচ্ছে আমরা সেটা কী করি না, ব্যবহার করি না। আমরা কোনটাকে ইউজ করি, লেভোডোপাকে ইউজ করি, কারণ লেভোডোপা হচ্ছে লিপিড সলিবল এবং এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। লেভোডোপা হচ্ছে লিপিড সলিবল, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ব্লাড ব্রেন ব্যারিয়ার যখন ক্রস করে
তখন হচ্ছে তার অ্যাক্টিভিটি বেসাল গ্যাংলিয়াতে সেটা ভেঙে গিয়ে কী হয়ে যায়, লেভোডোপাটা ডোপার ডিকার্বোক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে ডোপামিন হয়, আর ডোপামিন লেভেল যখন বাড়ে, ডোপামিন লেভেল যখন বাড়লে আলটিমেটলি আমাদের সাইন সিমটমগুলো ঠিক হয়ে যায়। তবে ডিজিজটা পুরোপুরি মডিফাই করা যায় না, সাইন সিমটমগুলো হচ্ছে রিজলভ করে। সো এটাতে একটা সমস্যা হচ্ছে কি, যে লেভোডোপাটার পেরিফেরাল কনভার্সন বেশি হয়। লেভোডোপা পেরিফেরাল কনভার্সন ডোপা ডিকার্বোক্সিলেজ এনজাইমের কারণে উপস্থিতিতে তখন পেরিফেরাল ইন্টেস্টাইনে হচ্ছে 70% মেটাবলিজম হয়ে যায়, বাকি 27-29% মেটাবলিজম হয় পেরিফেরাল টিস্যুতে, এবং 1-3% শুধুমাত্র পৌঁছায় ব্রেনের ক্ষেত্রে, বা আমাদের যে টার্গেটটা সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য মাত্র কাজে থাকে 1-3%। তো এইখানে যেহেতু বেশিরভাগ জিনিসে বেশিরভাগ ড্রাগই থেকে যাচ্ছে পেরিফেরালতে, তাই পেরিফেরাল অ্যাডভার্স ইফেক্টটা বেশি পাওয়া যায়, আর আমাদের ফার্মাকোলজিক্যাল যে ইফেক্ট সেটা একটু কম পাওয়া যায়। তাই দেখা গেল যে এই জায়গায় ডোপা ডিকার্বোক্সিলেজ এনজাইমটাকে যদি কোনোভাবে ইনহিবিট করতে পারি তাহলে পেরিফেরাল কনভার্সন কমবে, আর পেরিফেরাল কনভার্সন কমলে তখন হচ্ছে ব্রেইনে ডোপামিন লেভেল বাড়বে, আর ব্রেইনে যদি ডোপামিন লেভেল বাড়ে তা আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা বেশি পাবো। তাই টার্গেট করা হলো কাকে, ডোপা ডিকার্বোক্সিলেজ এনজাইমকে। সেই টার্গেট করে এখানে আমরা কি ইউজ করলাম, আমরা এটাকে ইনহিবিট করার জন্য নিয়ে আসলাম কার্বিডোপা। সো কার্বিডোপা যখন ডোপা ডিকার্বোক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করলো তখন লেভোডোপার পেরিফেরাল কনভার্সন কমে গেল। পেরিফেরাল কনভার্সন কমে গিয়ে তখন কি হচ্ছে ব্যাপারটা দেখো, লো মেটাবলিজম, ডোপামিন বেড়ে যাচ্ছে। 40% হচ্ছে ইন্টেস্টাইনে হয়, 50% পেরিফেরাল টিস্যুতে, 10%টা বেসাল গ্যাংলিয়াতে। আগে ছিল মাত্র 3%, এখন হচ্ছে 10%। সো আগের তুলনায় আমরা এখন কী পাচ্ছি, আগের তুলনায় এখন ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা বেশি পাচ্ছি। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আর এই জায়গায় যেহেতু বেশি পৌঁছাচ্ছে ব্রেইনে, তাই ব্রেইনের যে সাইড ইফেক্টগুলো সেগুলো বেশি হবে। ওকে, তাহলে এটা আগে থেকে মনে রাখা দরকার এটা। তারপর চলে আসা যাক ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ লেভোডোপা। এই ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হিসেবে কী পেতে পারি, সর্বপ্রথম আমাদের যে কাজ ইউজ করতে সেটা হচ্ছে কি, যে আমাদের মাসেল রিজিডিটি এবং ব্রেডিকাইনেসিয়া, মাসেল রিজিডিটি এবং ব্রেডিকাইনেসিয়াটাকে সে কী করতেছে, ঠিক করতেছে, কিন্তু ডিজিজ প্রসেসটাকে ইনহিবিট করতে পারে, ডিজিজ প্রসেসটাকে সে বন্ধ করতে পারে না, শুধুমাত্র সাইন সিমটম নিয়ে সে কাজ করতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা হলো, ডোপামিন যদি বাড়ে, ডোপামিন শুধুমাত্র আমাদের একটা পাথ হতে পারবে না, নিগ্রোস্টিনাল পাথ হতে পারবে না, সেটার সাথে সাথে কোথায় বাড়ে, সেটা হচ্ছে মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথ হয়, মেসোলিম্বিকও বাড়বে। মেসোকর্টিক্যাল পাথ হয়ে যখন বাড়ে তখন কি সমস্যা ঘটে, তখন ওই জায়গায় বলছিলাম ওইখানে যদি ডোপামিন বাড়ে তাহলে কী হয়, সাইকোসিসের ক্ষেত্রে কী হতে পারে, অ্যাংজাইটি, অ্যাজাইটেশন, হ্যালুসিনেশন, ইলিউশনে ভুগতে পারে, বা স্লিপ ডিস্টারবেন্স হয়, মানে বিহেভিয়ার যে চেঞ্জ ঘটাগুলো কেন ঘটতেছে, মেসোকর্টিক্যাল পাথ হয় ডোপামিন লেভেল বেড়ে যাওয়ার কারণে। তারপর চলে আসা যাক কার্ডিওভাস্কুলার সিস্টেমে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা জানি ডোপামিন আলফা, বিটা এবং হচ্ছে ডোপামিন রিসেপ্টর সবগুলোর উপর কাজ করতে পারে। সো আমরা জানি হার্টে থাকে বিটা, হ্যাঁ, বিটা 1 রিসেপ্টর। সো বিটা 1 রিসেপ্টরকে যদি স্টিমুলেট করে তাহলে কী হতে পারে, টেকিকার্ডিয়া হবে, তখন আবার কী হয়, ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টল, কখনো কখনো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, কিন্তু ব্লাড প্রেশারের উপর এটা খুব একটা ইম্প্যাক্ট ফেলে না। ওকে, দেন চলে আসা যাক জিআইটিতে তার কী ইম্প্যাক্ট পাওয়া যায়। জিআইটিতে যে ইম্প্যাক্টটা হচ্ছে যে ডোপামিন রিসেপ্টর থাকে সেন্ট্রাল বা কেমোরিসেপ্টর ট্রিগার জোনে, ডোপামিন রিসেপ্টর থাকে কেমোরিসেপ্টর ট্রিগার জোনে, ওই জায়গাটাকে স্টিমুলেট হলে কী সমস্যা দেখা দিতে পারে, তখন হচ্ছে নৌজিয়া হইতে পারে, ভমিটিং, বমি ভাব হইতে পারে, ভমিটিং হতে পারে, অ্যানোরেক্সিয়া হইতে পারে, মানে খাবারের অরুচি, অ্যানোরেক্সিয়া হইতে পারে। তো এই যে ইফেক্টগুলো আসে, তাহলে ওভারঅল অ্যাডভার্স ইফেক্ট কী দাঁড়ালো, এইগুলো হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। হ্যাঁ, এইখানে মেইন কাজ ছাড়া বাকি সবগুলোই হচ্ছে সাইড ইফেক্ট। মেইন ইফেক্ট ছাড়া, মানে আমাদের পার্কিনসন ডিজিজ এর ইনভলভমেন্ট ছাড়া বাকি সবগুলো হচ্ছে সাইড ইফেক্ট। তাছাড়া যেটিতে আরেকটা জিনিস ঘটে, সেটা কী করতে পারে, সে পেপটিক আলসার ডিজিজকে বাড়ায় দিতে পারে। তাহলে ওভারঅল টোটাল অ্যাডভার্স ইফেক্ট কী দাঁড়ালো, অ্যাডভার্স ইফেক্ট দাঁড়ালো হচ্ছে তোমার বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে, কার্ডিওভাস্কুলার চেঞ্জ করতে পারে, তার জিআইটিতে ইফেক্ট হয়, এবং হচ্ছে ডিসকাইনেসিয়া এবং অন অফ ফেনোমেনন, আমাদের নতুন দুইটা আলোচ্য বিষয় হচ্ছে কি, ডিসকাইনেসিয়া আর একটা হলো অন অফ ফেনোমেনন। এই দুইটা কেন ঘটতেছে,
এটা ঘটে মূলত ডোপামিন লেভেলটা ফ্লাকচুয়েট করে আমাদের ব্লাডের মধ্যে, সেরামের মধ্যে ডোপামিন লেভেলটা ফ্লাকচুয়েট করার কারণে তখন এই ডিসকাইনেসিয়াটা এবং হচ্ছে অন অফ ফেনোমেননটা ডেভেলপ করে। অন অফ ফেনোমেনন মানে হচ্ছে পেশেন্টটা কিছুক্ষণের জন্য খুব ভালো মুভমেন্ট হয়, মানে অন মুডে আছে, আবার হুট করে হচ্ছে ডোপামিন আর কাজ করতেছে না, তখন একদম সব কিছু বন্ধ হয়ে যায়, সেটাকে বলে থাকে অফ ফেনোমেনন। তাহলে এটা একবার একটা সময়ের জন্য ভালো হচ্ছে, আবার আরেকটা সময় হচ্ছে একানিসে ডেভেলপ করে, মানে হাঁটাহাঁটি একদমই করতে পারে না, তো সেটাকে কী বলা হচ্ছে অন অফ ফেনোমেনন। এটা কখন হয়? এটা যখন লং টার্ম ইউজ করা হয়, যখন লম্বা সময় ধরে কোনো ড্রাগটা ইউজ করা হয়, লং টাইম ইউজ করলে তখন এই সাইড ইফেক্টটা পাওয়া যায়। কেন পাওয়া যাচ্ছে? কারণ হচ্ছে ফ্লাকচুয়েশন অফ ডোপামিন লেভেল। ক্লিয়ার? ওকে, তাহলে এই অ্যাডভার্স ইফেক্ট যদি এত বেশি থাকে তাহলে রুগী কি ড্রাগটা ব্যবহার করবে? না, ব্যবহার করতে চাইবে না। তাই আমাদের চেষ্টা করতে হবে যেন অ্যাডভার্স ইফেক্টগুলো কমানো যায়। তো অ্যাডভার্স ইফেক্টগুলো কমানোর জন্য কিছু পদ্ধতি ফলো করা যেতে পারে। যে ডিসকাইনেসিয়া যেটা ডেভেলপ করে, সেই ডিসকাইনেসিয়া প্রিভেন্ট করার জন্য আমরা চাইলে কয়েকটা পদ্ধতি ফলো করতে পারি, যেমন এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট ব্যবহার করতে পারি, লেভোডোপা কম্বাইন্ড উইথ কার্বিডোপা এবং ক্যাটাক্লোমিথাল ট্রান্সফার ইনহিবিটর। হ্যাঁ, ওর সাথে যখন আমরা কম্বিনেশন ইউজ করলে কী হবে? পেরিফেরাল যে মেটাবলিজম সেটা কমে যাবে। পেরিফেরাল মেটাবলিজম কমে গেলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেটা কনসেন্ট্রেশন বাড়বে। তাই হচ্ছে ফিক্সড ডোজ হিসাবে এই তিনটাকে দেওয়া হয়, লেভোডোপা, কার্বিডোপা এবং কম্পট ইনহিবিটরকে ইউজ করা থাকে। স্যার আরেকটা পদ্ধতি ফলো করা হয়, সেটা হচ্ছে ড্রাগ হলিডে। বর্তমানে অবশ্য ড্রাগ হলিডে প্রেফার করা হয় না। তাহলে আমরা এই জিনিসগুলো করার মাধ্যমে কী করতে পারি? তার ডিসকাইনেসিয়া রিলেটেড যে অ্যাডভার্স ইফেক্ট সেটাকে দূর করতে পারি। সেকেন্ড একটা যে সমস্যা হয় সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে জিআইটি অ্যাডভার্সে কী হয়? সিভিয়ার নৌজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, পেপটিক আলসার ডিজিজ। এইখানে যে ভমিটিং বা নৌজিয়াটা হয় কেন হচ্ছে? কেমোরিসেপ্টর ট্রিগার জোনের D2 রিসেপ্টরকে স্টিমুলেট করার কারণে। তাহলে আমরা এই জায়গায় অন্য কোনো অ্যান্টি ইমিটিক ইউজ করতে পারবো না। তাহলে আমরা এই জায়গায় অন্য কোনো অ্যান্টিএমিটিক ব্যবহার করতে পারবো না, কারণ এখানে ইমিসিসটা হচ্ছে মূলত ডোপামিন রিসেপ্টরের কারণে। কিন্তু এখানে যদি অ্যান্টিএমিটিক হিসেবে আমরা ডোপামিনার্জিক ড্রাগগুলো যেমন ডমপেরিডন, হ্যাঁ, মেটোকোপ্রোমাইড এগুলো ব্যবহার করি, তাহলেও সমস্যা। কারণ ডোপামিন ইনহিবিটর যদি ইউজ করা হয়ে থাকে, অ্যান্টি ডোপামিনার্জিক ড্রাগ ইউজ করা হয়, তখন আমরা যে টার্গেটের জন্য ডোপামিনটা ব্যবহার করতেছিলাম বা যেটার জন্য লেভোডোপা ব্যবহার করছিলাম, সেটাই কী হবে? সেই ইফেক্টটাই মিটিগেটেড হয়ে যাবে, সেই ইফেক্টটাই কমে যাবে। তাই আমরা এখানে কি ইউজ করতে পারি না? তাই আমরা চাইলেও এখানে আমরা অ্যান্টিএমিটিক হিসাবে অ্যান্টি ডোপামিনার্জিক ড্রাগ ইউজ করতে পারি না। অন্যান্য অ্যান্টিএমিটিক ইউজ করলেও সেটা কাজ হয় না। তাহলে এই অ্যাডভার্স ইফেক্টটা প্রিভেন্ট করার জন্য কী করা যেতে পারে? সেই অ্যাডভার্স ইফেক্টকে প্রিভেন্ট করার জন্য তিনটা পদ্ধতি ফলো করে যেতে পারে। তিনটা পদ্ধতি, একটা হচ্ছে খাবার পরপরই ওষুধটা খাওয়া এবং ওষুধটাকে লো ডোজে খাওয়া বা 3-4টা লো ডোজে খাওয়া, এবং আরেকটা ব্যাপার হলো কি যে আমরা যদি খাবার আধা ঘন্টা আগে অ্যান্টাসিড গ্রহণ করি তখন এই অ্যাডভার্স ইফেক্টটা পাওয়া যাবে না। তো এই অ্যাডভার্স ইফেক্টটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কী ইউজ করতে পারি? খাবার পরপরই মেডিকেশন এবং এখানে অ্যান্টাসিড গ্রহণ করা এবং লো ডোজে ওষুধটাকে ইনটেক করা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো। এটুকু ক্লিয়ার হওয়ার পরে এখন চলে আসা হচ্ছে আমাদের পরবর্তী যে জিনিসটা, কোথায় কোথায় আমরা এই ড্রাগটা ইউজ করব না, কোথায় আমরা এই ড্রাগটা ইউজ করব না। যেসব জিনিস তার অ্যাডভার্স ইফেক্ট ছিল সেগুলোতেই হচ্ছে তার কন্ট্রাইন্ডিকেশন। যে সব জায়গায় তার হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট ছিল সেগুলো হচ্ছে তার কন্ট্রাইন্ডিকেশন। প্রথমে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কী ছিল? মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়েতে তার লেভেলটা বেড়ে যাওয়ার কারণে সাইকোসিস ডেভেলপ করে বা সাইকোসিস করতে পারে। তাই সাইকোটিক কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি পার্কিনসন ডিজিজ থাকে তার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব না। আবার হচ্ছে কার্ডিওলজিক্যাল কোনো ডিজিজ বা কার্ডিয়াক ডিজিজ থাকলে তখন আমরা এই ওষুধটা ইউজ করবো না। কারো ক্ষেত্রে যদি লিভার ডিজিজ থাকে, কারণ লিভার মেটাবলিজম, লিভারে আমরা ব্যবহার করবো না। একটু আগে বলেছি কি পেপটিক আলসার ডিজিজ, সো পেপটিক আলসার ডিজিজ থাকলেও সেটা ব্যবহার করা যাবে না। এছাড়া দুধের নতুন জিনিস যেগুলো আমরা একটু আগে পড়ি নাই, সেটা হচ্ছে পাইরিডক্সিনের সাথে আমরা সেটা কখনোই ব্যবহার করবো না। এটা দেখো, এইগুলো একটু দেখে নাও। একটু আগে যেটা বলছিলাম ডিসকাইনেসিয়ার ক্ষেত্রে কী করা হচ্ছে, ডিসকাইনেসিয়া প্রিভেন্ট করার জন্য জিআইটি অ্যাডভার্স ইফেক্ট প্রিভেন্ট করার জন্য আমরা কী ব্যবহার করি? ইমিডিয়েটলি আফটার মেল টেকিং লো ডোজ, টেকিং অ্যান্টাসিড। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন কী বলতেছি? প্রথমে হচ্ছে আমাদের
সাইকোটিক ডিজিজে ব্যবহার করব না, কার্ডিয়াক ডিজিজে ব্যবহার করব না, লিভার ডিজিজে ব্যবহার করব না। যখন হচ্ছে আবার মাও এ ইনহিবিটরের ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? যদি হচ্ছে ডোপামিন লেভেল বেড়ে যায়, সব যদি ডোপামিন লেভেল বেড়ে, তখন কী হতে পারে, একসাথে অনেকগুলা অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন বেড়ে যাওয়ার কারণে তখন হাইপারটেনসিভ ক্রাইসিস হতে পারে। তাই আমরা মাও ইনহিবিটরের সাথে সেটা ব্যবহার করব না। দেন আরেকটা হচ্ছে কি, পাইরিডক্সিনের সাথে ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? কারণ পাইরিডক্সিনটা হচ্ছে ডোপামিন ডিকার্বোসের যে এনজাইমটা আছে, সেই এনজাইমটার কোফ্যাক্টর। যদি পাইরিডক্সিনের সাথে আমরা ব্যবহার করি, তখনই সমস্যা দেখা যাবে, পেরিফেরাল কনভার্সন বাড়বে, তাই পেরিফেরাল সাইড এফেক্ট বেশি হবে। পাইরিডক্সিন ব্যবহার করলে কী সমস্যা হবে? পেরিফেরাল সাইড এফেক্টটা তখন বেশি হবে। বোঝা গেল? আবার একটা জায়গায় ব্যবহার করা না, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। কেন ব্যবহার করি না? এটাতে ব্যবহার করার রিজন হচ্ছে আমাদের মেলানিনের একটা কোফ্যাক্টর বা মেলানিনের প্রিকারসর হিসেবে কাজ করে ডোপামিন। মেলানিনের প্রিকারসর হিসেবে ডোপামিনের একটা ইফেক্ট আছে। তো যদি ম্যালিগন্যান্ট মেলানোমা বা স্কিন ক্যান্সার, তো তখন মেলানিন বেড়ে গেলে আবার সমস্যা কী হবে? এই ডিজিজটা বেড়ে যাবে। তাই আমরা সেই সব ক্ষেত্রে এটা ব্যবহার করি না। ক্লিয়ার? তাহলে এইটুকু আমাদের বোঝা গেল ডোপামিনের যে ড্রাগগুলোর যে ইফেক্ট আছে, সেই ইফেক্ট আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখবো হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। হ্যাঁ, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ হিসেবে কী কী ব্যবহার করা হয় একটু আগে বলছি। এখানে কী কী ব্যবহার করা হচ্ছে? এখানে ব্যবহার করা হয় প্রোসাইক্লিডিন, বাইপেরিডিন, ব্যানহেক্সল, ব্যানস্ট্রোপিন। এটা সব ক্ষেত্রে ইউজ করা হয় না, বা প্রথম ড্রাগ হিসেবে ব্যবহার করা না। কখন ব্যবহার করা হয়? তখনই যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগের কারণে, যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইনডিউসড পার্কিনসন ডিজিজ হয়, অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইনডিউসড পার্কিনসন ডিজিজ হয়, ওইসব ক্ষেত্রে আমরা অ্যাসিটাইলকোলিন ব্যবহার করি। কারণ অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক কী করে? ডোপামিন লেভেল কমায়। অ্যান্টিসাইকোটিক হচ্ছে ডোপামিন কমিয়ে দেয়। ডোপামিন কমিয়ে দিলে তখন পার্কিনসন ডেভেলপ করে। তো ওই জায়গায় যদি হচ্ছে আমরা ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ ইউজ করি, তখন লাভ হবে না। কারণ কি, ডোপামিন যতই বাড়ে না কেন, এখানে ডোপামিন আগে থেকেই কমে থাকছে, বা ওষুধের কারণে সেটা কমে যাচ্ছে। তাই আমরা ডোপামিনার্জিক ড্রাগগুলো অ্যান্টিসাইকোটিক ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। কি ইউজ করি? তখন আমরা ব্যবহার করতে থাকি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কী করতেছে? তখন অ্যাসিটাইলকোলিনটাকে, যেহেতু ডোপামিন কমে যাওয়ার কারণে অ্যাসিটাইলকোলিন বেড়ে যায়, সেই অ্যাসিটাইলকোলিনকে সে ইনহিবিট করে বা কমিয়ে দেওয়ার মাধ্যমে ডিজিজ প্রসেসটাকে সে প্রিভেন্ট করে। বোঝা গেল? ওকে। ফার্স্ট ড্রাগ হিসেবে আমরা কখনোই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিই না। এটা আমরা যখন অনেক দিন সমস্যা হয় বা কোনোভাবে কমতেছে না, তখন আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের কম্বিনেশন দিয়ে থাকি। ক্লিয়ার? ওকে। তাছাড়া আমাদের আরেকটা কথা কি ছিল, যে ডোপামিন অ্যাগনিস্ট ব্রোমোক্রিপ্টিন। এই ব্রোমোক্রিপ্টিন ড্রাগটা কী কাজে ইউজ করা যেতে পারে? সেটা হচ্ছে কি, আমরা জানি ডোপামিন বাড়ালে কী বাড়ে? ডোপামিন বাড়লে প্রোল্যাকটিন লেভেল কমে যায়। তো প্রোল্যাকটিন লেভেল কমে গেলে আলটিমেটলি মিল্ক সিক্রেশন কমে যায়। তো কোনো একজন প্রেগনেন্ট মহিলা তার বাচ্চা জন্মদানের পরেই সে বাচ্চাটা মারা গেল, তো ওই মুহূর্তে তো তার ল্যাকটেশন দরকার নাই, বা ওই মুহূর্তে তার ব্রেস্ট যে মিল্ক, সেই ব্রেস্ট মিল্কটা সিক্রেশনের দরকার নাই। তাই সেটাকে সাপ্রেস করার জন্য অনেক ক্ষেত্রে কি ইউজ করা হয়ে থাকে? এই ধরনের ব্রোমোক্রিপ্টিন ইউজ করা হয়ে থাকে, বা হাইপার প্রোল্যাকটিনিমিয়াতেও এটা ব্যবহার করা যেতে পারে। অন্য যে ড্রাগগুলো আছে, যেমন কম্ট ইনহিবিটর বা হচ্ছে মাও ইনহিবিটর, সেগুলোকে সিঙ্গেল ড্রাগ হিসেবে ইউজ করা হয় না। এখানে মোস্টলি ইউজ ড্রাগ হচ্ছে লেভোডোপা। সো আমরা যদি একটা সামারি করি, সেই সামারিটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পার্কিনসন ডিজিজটা কাদের হয়? যাদের হচ্ছে বয়স 60 থেকে 65 হয়, এবং নার্ভাস সিস্টেমের ডিজেনারেশনের কারণে ডোপামিন লেভেল কমে গেলে তখন ট্রেমর ডেভেলপ করে, মাসেল রিজিডিটি ডেভেলপ করে, দেন হচ্ছে ব্রেডিকানেশিয়া হয়। এই সার্জারিগুলো কেন হয়? কারণ আমরা জানি ডোপামিনের পাথওয়ে কয়টা আছে? 5টা পাথওয়ে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ 3টা। একটা হচ্ছে নিউরোস্টিটাল পাথওয়ে, মেসোকর্টিক্যাল পাথওয়ে, আর একটা হচ্ছে টিউবুরি ইনফেন্টিবুলার পাথওয়ে। যখন এই নিউরোস্টিটাল পাথওয়ে ডোপামিন কমে যায়, ডোপামিনটা করতেছিল কি, সেটা অ্যাসিটাইলকোলিনকে ইনহিবিট করতেছিল, গাবাকে বাড়াচ্ছিল।
ডোপামিন কমে গেলে অ্যাসিটাইলকোলিন বেড়ে যায়, আর অ্যাসিটাইলকোলিন বেড়ে গেলে তখন কী হয়ে যায়, অ্যাসিটাইলকোলিন বেড়ে গেলে তখন হয় ট্রেমর, অ্যাসিটাইলকোলিন বেড়ে গেলে কী হয়, ট্রেমর হয়। আচ্ছা, আর যখন গাভা কমে যায়, গাভা কমে গেলে তখন এক্সাইটেশন বেড়ে যায়, মাসল রিজিডিটি ডেভেলপ করে। আমাদের ফার্মাকোথেরাপি কি, ফার্মাকোথেরাপিতে ডোপামিন বাড়াতে হবে, অ্যাসিটাইলকোলিন কমাতে হবে, তাই আমরা ডোপামিন এগোনিস্ট কিছু ড্রাগ ইউজ করি আর অ্যান্টি কোলিনার্জিক কিছু ড্রাগ ইউজ করি। আমরা ডোপামিন এগোনিস্টের মধ্যে লেভোডোপাকে মোস্ট প্রেফারেবল, আমরা ডোপামিন ডিরেক্টলি ব্যবহার করি না, কারণ ডোপামিন পোলার, সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। লেভোডোপা কেন ইউজ করি, কারণ সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে এবং সেটা বেজালিনের ডোপামিন লেভেল বাড়ায় দেয়। তো এখানে একটা সমস্যা হয় কি, এখানে ডোপা ডিকার্বক্সিল এনজাইমের কারণে পেরিফেরাল কনভার্সন বেশি হয়, তাই সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কী করি, লেভোডোপা এবং কার্বিডোপার কম্বিনেশন ব্যবহার করি। ক্লিয়ার? পেরিফেরাল ইফেক্ট দেখলাম, এখন ফার্মাকোলজি ইফেক্ট, সেটা মাসল রিজিডিটি ছাড়া বাকি সবগুলো কি তাই অ্যাডভার্স বিহেভিয়ার চেঞ্জ ঘটে, মেসোলিম্বিক মেসোকোরিয়াল পাথ হতে সিভি সেট্রিকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার একটা সিস্টেম হয় থাকে। জিআইটিতে এই যে ক্রেমোসোর ট্রিগার জোনকে সে স্টিমুলেট করে, তাই নৌজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, পেপটিক আলসার ডিজিজ করতে পারে। অ্যাডভার্সকে প্রিভেন্ট করার জন্য ডিসকাইনিশিয়া প্রিভেন্ট করার জন্য আমরা কী করি, এই যে এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট, লেভোডোপা, কার্বিডোপা এবং ইনহিবিটর কম্বিনেশন ইউজ করা হয়, ড্রাগ হোলিডে দেওয়া হয়। আবার হচ্ছে কারেকশন অফ জিআইটি অ্যাডভার্স ইফেক্ট, একটু আগেই বলছি কন্ট্রাইন্ডিকেশন কি, যে সব জিনিসের সমস্যা এইসব জিনিস আমরা ব্যবহার করবো না, যেমন সাইকোসিস ব্যবহার করবো না, কার্ডিয়াক ডিজিজ ব্যবহার করবো না, লিভার ডিজিজ ব্যবহার করবো না, মাও ইনহিবিটরের সাথে ব্যবহার করবো না। প্যারাডক্সিনকে কেন ব্যবহার করবো না, কারণ পেরিফেরাল অ্যাডভার্স ইফেক্ট বেশি হয়। প্যারাডক্সিন কী করতেছে, এটা হচ্ছে এনজাইমের কোফ্যাক্টর, এটা হচ্ছে এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমরা এনজাইম কোফ্যাক্টর কাজ করে বলে আমরা এটাকে ব্যবহার করবো না। আর মেলানিন মেলানোমাতে কেন ব্যবহার করবো না, কারণ মেলানিন মেলানোমাতে কী ঘটে, মেলানিন প্রিকার্সর যেগুলো আছে, মেলানিন প্রিকার্সরের ক্ষেত্রে তখন এই সমস্যাটা বেড়ে যেতে পারে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের আজকের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা সিএনএসের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করবো।